ডাক্তার কি বলেছে? এই কথাটা শুনে হুল্লোড় মহল্লের সবার চোখে জল চলে আসে। কেউ কথা বলতে পারে না। আকাশ পেছন থেকে এগিয়ে আসে। তারপর অনির্বাণের সামনে সামনে দাঁড়িয়ে নার্সের বলে যাওয়া কথাগুলো বলে। সবকিছু শুনে অনির্বাণের চোয়াল শক্ত হয়ে আসে, কপালে রাগ ফুলে ওঠে। প্রচন্ড রাগ হয় বর্ষার উপর। মেয়েটা ওকে একবারের জন্য বিশ্বাস করলো না ভেবে হাত ছোড়া মুঠ করে। অনেক কষ্ট করে নিজের রাগ আর কষ্টকে দমন করে ফোন করে কাঙ্ক্ষিত নম্বরে। মিনিট পেরোতে না পেরোতে দুজন সিনিয়র ডাক্তার আসেন। অনির্বাণের সাথে কথা বলতে বলতে তারা ওটি ড্রেস অনির্বাণের হাতে দিয়ে ওটির মধ্যে প্রবেশ করেন। অনির্বাণ ফোন, ওয়ালেট সবকিছু বন্ধুদের কাছে দিয়ে আপ্রণ শরীরে খাটিয়ে পা বাড়ায় ওটি রুমের দিকে। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই সব ঘটনা পর্যবেক্ষণ করেন জয়দেব বাবু নিজের বন্ধ চোখের আড়ালে। ওটি রুমের ভেতর ঢুকতে অনির্বাণের হৃদয় কেঁপে ওঠে। শুভ্র বিছানায় রুগ্ন শরীরটাকে শুয়ে থাকতে দেখে অনির্বাণের পা জোড়া থমকে যায়। দুই মায়াবী চোখের তলায় ডার্ক সার্কেল দেখে হৃদয়ে বয়ে যায় তুমুল ঝড়। মনে হয় সেখানে হাজারটা ছুরি দিয়ে কেউ ওকে আঘাত করেছে। ডাক্তাররা চেষ্টা করছেন অনির্বাণ যেতে, ওর সাথে দরকারি বিষয়ে আলোচনা করে কাজ করছেন তারা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অনির্বাণের ঠোঁটের কোণে উকি দেয় মৃদু হাসির রেখা। স্থানকাল পাত্র ভুলে নিজের ঠোঁট চেপে ধরে অচৈতন্য প্রিয়শীল ললাটে। ওটি রুমে উপস্থিত ডাক্তার, নার্স সহ সবাই মৃদু হেসে ওঠে। একজন সিনিয়র ডাক্তার এসে অনির্বাণের কাঁধ চপড়ে বলেন, নাও শি ইজ আউট অফ ডেঞ্জার ইয়াং ম্যান। অনির্বাণ মৃদু হাসে। একে একে সবাই ওটি থেকে বেরিয়ে গেলে অনির্বাণ বর্ষার কেনলা লাগানো হাতটা নিজের হাতের মাঝে নিয়ে চুমু খায়। মাথায় হাত বুলিয়ে দেয় পরম আদরে, ভালোবাসে। দীর্ঘ সময় পর ওটি রুম থেকে ডাক্তারদের বেরিয়ে আসতে দেখে জয়দেব বাবু সহ সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। উর্মিলা দেবী ভেঙে আসা গলায় কিছু বলতে যায়, কিন্তু কণ্ঠনালী থেকে শব্দ বেরিয়ে আসে না। উনি ফুপিয়ে ওঠেন। জয়দেব বাবু অনেক কষ্টে নিজেকে সামলে প্রস্তুত হন সত্যের মুখোমুখি হতে। বর্ষণ ডাক্তারদের জিজ্ঞাসা করতে ওনারা হাসি মুখে বললেন, কিছু চিন্তা করবেন না, পেশেন্ট আউট অফ ডেঞ্জার। পুরো স্টমাক ওয়াশ করে দিয়েছি আমরা, একটু পরে কেবিনে দেওয়া হবে পেশেন্টকে। কথাগুলো বলে সিনিয়র ডাক্তার চলে যায়। খবরটা শুনে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। জয়দেব বাবুদের পরিচিত এক ডাক্তার জয়দেব বাবুর কাছে এগিয়ে এসে বলেন, এই যাত্রায় বেঁচে গিয়েছে বর্ষা। সব ক্রেডিট কিন্তু আপনার হবু জামাইয়ের জয়দেব বাবুর। আসছে একটু পরেই বর্ষাকে স্পেশাল কেবিনে দেওয়া হবে, আর এটার ব্যবস্থাও আপনার জামাই করেছে। জয়দেব বাবু চুপচাপ দাঁড়িয়ে থাকে। ডাক্তারটা চলে যেতে এগিয়ে যায় ওটি রুমের দরজার সামনে। আর তখনই দেখতে পায় দুজন ওয়ার্ড বয় ট্রেজারে করে বর্ষাকে নিয়ে আসছে। পেছনে আসছে দুজন নার্স। ওরা সবাই সামনে যেতে একজন নার্স বলে ওঠে, এখন সরুন আপনারা, পেশেন্টকে কেবিনে দেব আমরা। জয়দেব বাবু বলেন, একটু মেয়ের কাছে থাকা যাবে না? নার্সটা জয়দেব বাবুর করুণ মুখটা দেখে বলে, পেশেন্টের শরীর ভীষণ দুর্বল, তাই ওনাকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। দীর্ঘ 8-9 ঘন্টা উনি ঘুমাবেন। কেবিনে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা একে একে একবার করে দেখা করতে পারবেন। তারপর ওনার ঘুম ভাঙলে আপনাদেরকে খবর দেওয়া হবে, আর তখনই অনির্বাণ স্যার বলবেন কখন ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। কথাগুলো ওখানে উপস্থিত সবাই শুনে। বর্ষাকে নিয়ে কেবিনের দিকে যেতে সবাই ওই স্থান ত্যাগ করে কেবিনের দিকে যায়। শুধু যায় না জয়দেব বাবু, ঠায় বসে থাকে একজনের অপেক্ষায়। কিছু সময় পর ওটি রুম থেকে অনির্বাণ বেরোতে দেখতে পায় জয়দেব বাবুকে। জয়দেব বাবু তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। অনির্বাণ যেন আজ জয়দেব বাবুর ভিজে যাওয়া ক্লান্ত চোখের দিকে তাকাতে পারছে না। বেশ ইতস্তত বোধ লাগছে ওর। আবার মনে মনে এই প্রশ্নটাও আসছে, সবাই বর্ষার কাছে গেছে, তাহলে বর্ষার বাবা কেন এখানে বসে আছে? ও সামনে তাকাতেই দেখতে পায় জয়দেব বাবু ওর দিকে এগিয়ে আসছেন। অনির্বাণ ধীর পায়ে এগিয়ে যায় জয়দেব বাবুর কাছে। কিছু বলার জন্য প্রস্তুত হতেই কানে আসে জয়দেব বাবুর কথা। অনির্বাণ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। অনির্বাণ চমকে ওঠে, কিন্তু কিছু বলতে পারে না। শুধু চুপচাপ জয়দেব বাবুর দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে থাকে। জয়দেব বাবু ফের বলে ওঠেন, কেন অনির্বাণ, এসবের মানে কি? এতদিন কেন আমার সামনে এসে সবটা বলনি? কথাগুলো কর্ণপাত হতেই অনির্বাণের দৃষ্টি এলোমেলো হয়ে পড়ে। বুঝতে পারে বর্ষার বাবা সবকিছু জেনে গেছেন। বলতে চাই অনেক কিছু, কিন্তু বলা হয়ে ওঠে না। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়ে আসে, আমি আসতে চেয়েছিলাম আঙ্কেল, কিন্তু বৃষ্টি স্নাতা সেই অধিকার আমাকে দেয়নি। জয়দেব বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে অনির্বাণের ডান হাতটা ধরে। তারপর নিজের হাতের মুঠোয় থাকা ভাঁজ করা সাদা কাগজটা সেই হাতের তালুতে দেন।
অনির্বাণ কিছু বুঝতে পারে না, শুধু তাকিয়ে থাকে সাদা কাগজটির দিকে। জয়দেববাবু অনির্বাণের হাত ছেড়ে দিয়ে পেছন ফিরে কদম রাখে সিঁড়ির দিকে, উদ্দেশ্য বর্ষার কেবিন। মেয়েটার কাছে যাবেন তিনি, যতক্ষণ পর্যন্ত না ঘুম ভাঙে ততক্ষণ পর্যন্ত মাথার কাছে বসে থাকবেন তিনি। মেয়েটা রাগ করে আছে, অভিমান করে আছে, সেই অভিমান ভাঙাবেন তিনি ধৈর্য ধরে। প্রয়োজন পড়লে মাথায় হাত বুলিয়ে আদর করবেন তিনি। জয়দেববাবু চলে যেতে অনির্বাণ সাদা কাগজের ভাঁজ খুলো, সেখানে গোটা গোটা অক্ষরে কয়েকটা লাইন লেখা। বেশ খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, যখন এই লেখাটি লেখা হয়েছে তখন হয়তো কেউ কেঁদেছে, তার কারণ কয়েক ফোঁটা জল শুকিয়ে রয়েছে, যার দরুন কিছু শব্দ খোলাটে হয়ে গিয়েছে। অনির্বাণ থমকে যায় এক লাইন পড়ে, বুঝতে পারে এই লেখা বৃষ্টি স্নাতা। পাশে থাকা ফাঁকা চেয়ারটায় বসে পড়া শুরু করে ও। আমাকে ভালোবাসার মানুষ অনেক, মা বাবা ভাই বন্ধু বান্ধব থেকে শুরু করে স্যার ম্যাম আত্মীয় স্বজন সবাই আমাকে ভালোবাসে। আমিও সবাইকে মন থেকেই ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার উপরেও যে আর এক ভালোবাসা আছে সেটা বুঝতে পারি একজন ডক্টরকে দেখে। আমার মনে যে কখন সে জায়গা করে নিয়েছে বুঝতে পারিনি। আমি আমার জীবনে সব থেকে ভালোবেসেছি দুজন মানুষকে, এক আমার বাবা আর দুই সেই ডক্টর। আর আমি এটাও জানতাম তারাও আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমার সহ্য হলো না। পরিস্থিতি আমার বিপক্ষে চলে গেল, যার কারণে এই ভালোবাসা আমার থেকে দূরে সরে গেল। এখন এই দুটো মানুষ আমাকে তীব্র থেকে তীব্রতর ভাবে ঘৃণা করে, আর এটা জানতে পেরে আমার দম বন্ধ হয়ে আসে। ভালো করে নিঃশ্বাস নিতে পারি না, কষ্ট হয়। চারপাশে আলোর দেশার পরিবর্তে নেমে আসে বিষাদের ছায়া। আমি বাবাকে গিয়ে বলতে পারিনি যে আমি অনির্বাণকে ভালোবাসি। তোমার দেখা ছেলে আকাশ বাবুকে আমি বিয়ে করতে পারবো না। আমার অনির্বাণকে গিয়ে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। আমার এই বলতে না পারার জন্য আজ সেই দুজনের কাছে ঘৃণার পাত্রী হয়ে উঠলাম। নিজেকে অনেক বুঝিয়েছি, সময়ের হাতেই ছেড়ে দিয়েছিলাম নিজেকে, কিন্তু দিন শেষে দেখি আমি বাঁচতে পারছি না। বেঁচে থাকতে আমার কষ্ট হচ্ছে, এই কষ্ট সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। আর এই কষ্ট সহ্য করতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। এবার একটু শান্তি চাই আমি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। লেখাগুলো পড়ে অনির্বাণ চুপচাপ বসে থাকে, মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। ধীরে ধীরে কাগজটা ভাঁজ করে বুক পকেটে রেখে দেয়, তারপর ক্লান্ত চোখ জোড়া বুঝে ফেলে। আর সেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ নোনা কয়েক ফোঁটা জল, যা ভিজিয়ে দিয়ে যাচ্ছে অনির্বাণের শুভ্র রঙা শার্টটা। হসপিটালে ক্যান্টিনে বসে আছে সবাই। একটু আগে সবার জন্য সবজি ভাত অর্ডার করা হয়েছে। টুকটাক কথা বলছে সবাই নিজেদের মধ্যে। জয়দেববাবু একটু আগে এসেছেন, আসতে চাইছিলেন না, বারবার করে বলছিলেন ওনার গলা দিয়ে খাবার নামবে না, উনি মেয়ের কাছেই থাকবেন। সবাই এক প্রকার হাল ছেড়েই দিয়েছিল। শেষমেশ অনির্বাণ গিয়ে বলতেই উনি নিচে চলে আসেন। উর্মিলা দেবীর শরীর দুর্বল, আর দুর্বল হবে না বা কেন, কাল রাত থেকে কিচ্ছু পেটে পড়েনি। বর্ষণ মাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াচ্ছে। সবকিছু জানার পর কৌশলবাবু আর সুমিত্রা দেবী মুখ ফিরিয়ে নেননি, বরং থেকে গেছেন বর্ষার সাথে কথা বলে তারপর যাবেন। ওনাদের একটাই আফসোস, বর্ষাকার বৌমা করা হলো না, কিন্তু এটাও ওনারা হাসি মুখে মেনে নিয়েছেন। বিয়ের পর 3টি জীবন নষ্ট হয়ে যাওয়ার থেকে এটাই শ্রেয়। আকাশ চুপচাপ বসে আছে একটা টেবিলে, ভাত দিয়ে গিয়েছে অনেকটা সময় হলো, তবুও খাবার দাঁতে কাটেনি এখনো। চামচ নিয়ে শুধু খাবারটা নেড়ে চেড়ে যাচ্ছে। বউ পাশের টেবিলে হুল্লোড় মহলের সাথেই খাচ্ছিল। হঠাৎ বিষয়টা নজরে আসতেই ও উঠে দাঁড়ায়, তারপর নিজের প্লেটটা নিয়ে আকাশের টেবিলের দিকে এগিয়ে যায়। ফাঁকা চেয়ারটা টেনে বসতেই আকাশ মাথা উঁচু করে সামনে তাকায়। বউকে এখানে বসতে দেখে কিছুই বলে না, বরং অন্যদিকে বুক করে নেয়। বউ খাবার নাড়াচাড়া করতে করতেই বলে ওঠে, খাচ্ছেন না কেন? আকাশ শান্ত নজরে বউয়ের দিকে তাকায়, তারপর ম্লান হেসে বলে ওঠে, আর খাওয়া আমার গলা দিয়ে এখন আর একটা দানাও নামবে না মৌ। কেন? আকাশ হাসফাস করতে করতে বলে, আসলে আমি না ছোট থেকেই এমন। আমি কখনো চাইতাম না আমার জন্য কারোর কোনো সমস্যা হোক বা কেউ আমার জন্য কোনো প্রকার অসুবিধায় পড়ুক, কিন্তু দেখো সেই আমার কারণে, শুধুমাত্র আমার কারণে আজ বৃষ্টি স্নাতার এই কারণ, এই অবস্থা। মেয়েটা রীতিমতো মরতে গিয়েছিল আমার কারণে। এটা ভাবলে আমার শরীর অসাড় হয়ে উঠছে। ভগবান রক্ষা করেছে, আর মিস্টার চ্যাটার্জি ছিল তাই এই যাত্রায় বেঁচে গিয়েছে। যদি সত্যি সত্যি বৃষ্টি স্নাতার কিছু হয়ে যেত তাহলে আমি বোধহয় নিজেকে আর কোনো দিনও ক্ষমা করতে পারতাম না। বউ খেয়াল করে কথাগুলো বলার সময় আকাশের কণ্ঠ কাঁপছিল।
গলা শুকিয়ে আসছিল, বারবার ঢোক গিলছিল, এমনকি চোখ জোড়া ছলছল করে উঠছিল। বউয়ের কি হলো বুঝতে পারল না ও নিজে। আপন ইচ্ছেই ও ডান হাতটা চলে যায় আকাশের হাতের উপর। আলতো করে ছুঁয়ে বউ বলে, এইভাবে কষ্ট পাবেন না আপনি। আপনার কারণে বর্ষা এই পদক্ষেপ নেয়নি। নিজের বাবা আর ভালোবাসার মানুষের উপর অভিমান করেই এই সিদ্ধান্তটা নিয়েছে। অবশ্য সেটা নিয়ে আমরা হুল্লোর মহলের সবাই ওর সাথে বোঝাপড়া করে নেব। আপনি চিন্তা করবেন না এসব নিয়ে। নিজেকে অপরাধী ভাবাটা বন্ধ করুন। এখন কিছু খেয়ে নিন, সকাল থেকেই আমরা সবাই না খাওয়া। আকাশ থমকায় বউয়ের কথায়। মেয়েটাকে যখন প্রথম দিন দেখেছিল সেদিন বাছাল বলে আখ্যান করেছিল নিজের মনে। তাছাড়া আজ সকালে রেস্টুরেন্টে অমন কথা শুনেও মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন এইসব কথাগুলো শোনার পর ও ভালো লাগছে, মনটা হালকা লাগছে বউয়ের সাথে কথা বলে। মেয়েটার প্রতি মনে যে বিরক্তি ভাব ছিল সেটা যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে একটু গতি বাড়িয়ে দেয় অনির্বাণ। বন্ধ কেবিনের মধ্যে এখনো ও আর বসা ছাড়া কেউ নেই। একটু আগে জয়দেব বাবু আর উর্মিলা দেবীকে বুঝিয়ে সুঝিয়ে নিজে পাঠিয়েছে খাওয়ার জন্য। অনির্বাণ বোঝে উর্মিলা দেবীর মনে প্রচুর প্রশ্ন আছে, হয়তো জয়দেব বাবুর মনেও আছে, কিন্তু এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে ওর ইচ্ছে করছে না। আগে বর্ষা সুস্থ হোক, তারপর যার যা প্রশ্ন আছে সবকিছুর উত্তর দেবে। শুভ্র রঙা বিছানায় শুয়ে আছে বর্ষা গভীর ঘুমে। অনির্বাণ জানে এখনো ঘন্টা চারেক ঘুমাবে বর্ষা, এর মধ্যে ওকে যা করার করতে হবে। একটু আগে ফোনে কথা হয়েছে মা বাবার সাথে, ঘন্টা খানিকের মধ্যে ওরা এলো বলে। জানলার পর্দাটা একটু টেনে দিয়ে বিছানার পাশে রাখা টুলে এসে বসে অনির্বাণ। স্যালাইনটা ঠিক মতো চলছে কিনা ভালো করে পর্যবেক্ষণ করে কানোলা লাগানো হাতটা আলতো করে ছুঁয়ে দেয়। চোখের তলায় ডার্ক সার্কেল হয়ে যাওয়া রুগ্ন শরীরের বৃষ্টি স্নাতাকে দেখে বুকে বয়ে যায় তুমুল ঝড়। তীব্র যন্ত্রণা অনুভব করে বুকের বাঁ পাশে। শত কষ্ট চেপে বার কয়েক বর্ষার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সাগরিক এসে একবার খাওয়ার কথা বলে গেছে, কিন্তু ও উত্তরে বলছে, আগে আমার জীবনটা ফিরে আসুক, তারপর গলা দিয়ে কিছু নামবে। এই কথা শুনে আর কেউ জোর করেনি, বরং ওকে এখানে বর্ষার কাছে একটু একা সময় কাটাতে দিয়ে সবাই চলে গেছে। বর্ষার দুর্বল হাতটা আঁকড়ে ধরে পরম যত্নে তার উপর ঠোঁটটা ছুঁয়ে দেয় অনির্বাণ। তারপর মুখটা এগিয়ে নিয়ে যায় শুকনো ফ্যাকাশে ছোট্ট মুখটার উপর। ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দেয় সারা মুখ। সব ভালোবাসা উজাড় করে বর্ষার তপ্ত কপালে ভালোবাসার পবিত্র উষ্ণ স্পর্শ দেয়। অনির্বাণের বুকটা যেন এখনো কাঁপছে তীব্র থেকে তীব্রভাবে। বর্ষার ছোট্ট কোমল হাতটা নিজের কপালে ঠেকিয়ে চোখ বন্ধ রেখে বিড়বিড় করে বলে ওঠে অনির্বাণ, আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বৃষ্টি স্নাতা? আমি তো মরে যেতাম বেঁচে থেকে। প্রতিনিয়ত হৃদয়ে মৃত্যু যন্ত্রণা বয়ে বেড়াতাম। এতটা অবিচার তুমি আমার সাথে করতে পারলে? কেন এমন সিদ্ধান্ত নিয়েছো তুমি? কেন একটু বিশ্বাস করে আমার হাতটা ধরলে না তুমি? আমি তো সবকিছু ঠিক করেই দিতাম এবং দিয়েছি, এইটুকু ভরসা কেন করলে না আমায়? তুমি কি ভেবেছিলে তুমি আমাকে অধিকার দেবে না বলে আমি হাত গুটিয়ে বসে থাকবো? তাহলে সেটা তোমার ভুল ধারণা। আমি আমার বৃষ্টি স্নাতাকে কখনোই কারোর হতে দিতাম না। তুমি শুধু আমার, একান্তই আমার। আমি জানতাম তুমি কঠিন, আবার পরে জেনেছি তুমি কোমল, কিন্তু আজ জানলাম তুমি স্বার্থপর। স্বার্থপরের মতো আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে যাচ্ছিলে। ঠিক আগের বার যেমন ভাবে আমাকে কলকাতায় একা রেখে রানাঘাটে চলে এসেছিলে। এর জন্য আমি তোমাকে ক্ষমা করবো না বৃষ্টি স্নাতা। তোমাকে শাস্তি পেতে হবে, আর আমি দেব সেই কঠিন শাস্তি। তুমি কষ্ট পাবে, কিন্তু আমি তোমার কাছে আসবো না। দেখো, তুমি আমার ভালোবাসার গভীরতা তুমি বুঝতে পারোনি, তাই তো মুখের কথা সহজেই বিশ্বাস করে নিয়েছো। ওটা যে আমি অভিমান থেকে বলেছি সেটা বুঝতে পারোনি। এই অনির্বাণ চ্যাটার্জির ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে সে যাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসে তাকে মুহূর্তের মধ্যে ঘৃণা করবে। আমার ভালোবাসা চাঁদের মতো যেমন শীতল, তেমন সূর্যের তেজের মতো প্রখর। আমার খুব আফসোস হচ্ছে বৃষ্টি স্নাতা, আবার তার সাথে খুব কষ্ট হচ্ছে। কেন এরকম বোকামি করলে তুমি? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে এই অনির্বাণ চ্যাটার্জি শেষ হয়ে যেত, বেঁচে থেকেও মরে যেত। কথাগুলো বলে হাতটা নামিয়ে দেয় অনির্বাণ। তারপর টুল থেকে উঠে দাঁড়ায়। বর্ষার মুখের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, বহুক্ষণ। হাতঘড়িতে সময় দেখে ইঞ্জেকশন পুশ করে স্যালাইনে। তারপর ধীর পায়ে এগিয়ে যায় দরজার কাছে। পেছন ফিরে দুর্বল মুখটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। যাওয়ার আগে মনে করে দরজা ভেজিয়ে দিয়ে যায়। দীর্ঘ সময় ধরে হসপিটাল ক্যান্টিনে মুখোমুখি বসে আছে জয়দেবী, অশোকবাবু, জয়দেববাবু আর উর্মিলা দেবী। আর তার পাশে চেয়ারে বসে আছে অনির্বাণ খুব গম্ভীর হয়ে। আর চেয়ারটাকে ঘিরে রেখেছে ওর বন্ধুরা, হুল্লোড় মহলের সবাই।
অনির্বাণ নিচে আসার কিছুক্ষণ পরে জয়া দেবী, অশোকবাবু আর অনিন্দিতা চলে আসে। ওদেরকে এখানে দেখে উর্মিলা দেবী কিছুটা অবাক হয়, কিন্তু জয়দেব বাবু শান্ত থাকেন। এমনটা যে হবে সেটা যেন উনি আগে থেকেই জানতেন। ওনারা আসতেই অনির্বাণের বন্ধু, হুল্লোড় মহলের সবাই, এমনকি আকাশের পরিবার সবাই মিলে উর্মিলা দেবী ও জয়দেব বাবুকে জানান বর্ষা আর অনির্বাণের সম্পর্কের কথা। সবকিছু শুনে তো উর্মিলা দেবী ও বর্ষণ দুজনেই অবাক হয়। বর্ষণ মনে মনে সন্তুষ্ট হয় এই ভেবে যে অনির্বাণের মতো এমন একজনকে ওর দিদি ভালোবেসেছে। আবার পরক্ষণে আকাশের জন্য একটু খারাপ লাগা কাজ করে। উর্মিলা দেবী মনে মনে আফসোস করেন এই ভেবে যে কেন উনি বর্ষার কাছ থেকে আগে জানতে চানতেন সবটা। আর যদি উনি জানতে পারতেন যে মেয়ে অনির্বাণকে পছন্দ করেছে, তাহলে উনি নিজে জয়দেব বাবুর সাথে কথা বলতেন। উনি তো শুধুমাত্র চেয়েছিলেন মেয়েটা যেন একজন সুযোগ্য ছেলের হাতে পড়ে। আকাশকে যেমন উনার পছন্দ হয়েছিল, ঠিক তেমন ভাবে অনির্বাণকে উনার অপছন্দ করার কোনো কারণ নেই। মোটমাট কথা, উনি চান মেয়ে যেখানে ভালো থাকবে সেটাই হোক। শুধু নিজেদের জেদের জন্য এই কদিন মেয়েটা কত কষ্ট পেয়েছে, এমনকি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মা হয়ে উনি মেয়েকে বুঝতে চাননি এটা যে কত বড় কষ্ট, তা উনি কাউকে বলতে পারবেন না। সবকিছু জেনে আকাশের পরিবার জানায় যে বর্ষাকে তারা বৌমা করতে পারবে না, কারণ বর্ষা আকাশের সাথে কখনোই ভালো থাকবে না। আকাশ নিজেও উর্মিলা দেবী ও জয়দেব বাবুকে বলে অনির্বাণ ও বর্ষার একে অপরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। অশোকবাবু প্রস্তাব রাখেন নিজের ছেলের জন্য। সবকিছু শুনে আলোচনা করে এখন সবাই চুপচাপ আছে। অনির্বাণ মনে মনে অধৈর্য হয়ে পড়ে বর্ষার মা বাবার সিদ্ধান্ত জানার জন্য, তবুও নিজেকে সামলিয়ে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে। উর্মিলা দেবী মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেন এত কিছুর পরেও যদি জয়দেব বাবু না মানেন, তাহলে উনি উনার স্বামীর বিপক্ষে যাবেন। মেয়েটা মরতে মরতে বেঁচেছে, আগে মেয়ে তারপর সবকিছু। অশোকবাবু ছেলের মুখের দিকে তাকিয়ে বোধহয় বুঝতে পারলেন ভেতরের অস্থিরতা, তাই গলা খাকারি দিয়ে বললেন, এত কি ভাবছেন জয়দেব বাবু? আমি আপনার কাছে মেয়ে চেয়েছি, আপনার বিষয় সম্পত্তি চাইনি। জয়দেব বাবু এবার চশমাটা ভালো করে পড়লেন, একবার অনির্বাণের মুখের দিকে তাকিয়ে পুনরায় অশোকবাবুর দিকে দৃষ্টিপাত করেন, তারপর মৃদু হেসে বলে ওঠেন, বুঝলেন দাদা, মেয়ের বিয়ে নিয়ে আলোচনা করতে হচ্ছে হসপিটালের ক্যান্টিনে বসে, তাহলে তো একটু ভাবতেই হচ্ছে। আর বর্ষা আমার বিষয় সম্পত্তি থেকে অনেক বেশি। জয়দেব বাবুর এমন কথায় অনির্বাণের ভ্রু কুচকে আসে আপনা আপনি। উপস্থিত সকলের মুখেও চিন্তার ছাপ। বর্ষণ যেন এবার ধৈর্য হারালো। বাবাকে বলতে যাবে কিছু, তার আগে উর্মিলা দেবী বলেন, দাদা ওর কথা ছাড়ুন, মেয়ে যেখানে সুখী থাকবে আমরা সেইখানেই মেয়ের বিয়ে দেব। কথাটা বলে একবার জয়দেব বাবুর মুখের দিকে তাকান উর্মিলা দেবী। জয়দেব একটু হাসার চেষ্টা করে বলেন, সেটা তো অবশ্যই, আমরা মা বাবা তো সব সময় চাই যে আমাদের ছেলেমেয়েরা যেন সব সময় ভালো থাকে। তবু এত কিছুর পরেও আমি একবার দাদার সিদ্ধান্তটা জানতে চাইছি। জয়দেব বাবু সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠেন, আমিও তো সিদ্ধান্ত সেই সকাল থেকেই নিয়েছি। মেয়ের মনের কথা বুঝতে পেরেছি, এবার সব সিদ্ধান্ত আপনারাই নিন। বিয়ে কোথায় হবে, কবে হবে, সবকিছু। আমারও কোনো কিছুতেই কোনো আপত্তি নেই, শুধু একটাই চাওয়া, আমার মেয়েটা যেন ভালো থাকে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অনির্বাণের কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে যেন ভালো রাখে। আমি বাবা হয়ে যে কষ্ট দিয়েছি আমার মেয়েটাকে, সেরকম কষ্ট যেন আর না পায়। জয়দেব বাবুকে হাত জোর করতে দেখে সাথে সাথে অশোকবাবু সে হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। এমন করে বলবেন না, অনিন্দিতা যেমন আমার মেয়ে, বর্ষাও আমার আর এই মেয়ে হয়েই থাকবে। জয়াদেবী উর্মিলা দেবীর হাতের উপর হাত রেখে বলে ওঠেন, আজ থেকে বর্ষা আমারও মেয়ে দিদি। এই কথাটা শুনে উর্মিলা দেবী জয়াদেবীকে ধরে কেঁদে ফেলেন। জয়াদেবী উনার চোখের জল মুছিয়ে বলেন, সব দুঃখ কষ্ট কেটে গেছে দিদি, এখন আর কাঁদবেন না। সামনের ছেলে মেয়ে দুটোর বিয়ে, অনেক কাজ, অনেক দায়িত্ব কিন্তু আমাদের। অশোকবাবু এবার ছেলের দিকে তাকিয়ে বলেন, অনিতা হলে বিয়েটা কবে হবে? বৈশাখ মাসে ডেট ফাইনাল করি, তার চৈত্র মাসে বিয়ে হয় না। এদের এতক্ষণ ধরে সব কথা শুনে অনির্বাণ নিশ্চিন্তে বসেছিল, কিন্তু বাবার মুখে এমন কথা শুনে ও তৎক্ষণাৎ দৌড়ে চড়ে বসে। মনে মনে হিসেব করে দেখে বৈশাখ মাসে বিয়ে ঠিক হলে বৃষ্টি স্নাতাকে ছেড়ে ওকে থাকতে হবে 1.5 মাসের মতো। আর ওর যা এখন বর্তমান অবস্থা, বৃষ্টি স্নাতাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না। তাই মুখের উপর তীব্র গাম্ভীর্য ভাব এনে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, বাবা, বৃষ্টি স্নাতার বিয়ে যেদিন হওয়ার কথা ছিল সেই দিনই হবে, অর্থাৎ
30শে ফাল্গুন। সবকিছু যেমন ভাবে আয়োজন করা হয়েছিল তেমন ভাবেই হবে, শুধু বর পাল্টে যাবে। মিস্টার চৌধুরীর জায়গায় সেদিন বর বেশে আমি যাব। কথাটা বলতে দেরি নেই, অগ্নি হুল্লোড় মহলের সবাই সহ অনির্বাণের বন্ধুরা চিৎকার দিয়ে ওঠে। ক্যান্টিনে উপস্থিত সবাই আকস্মিক এমন ঘটনায় হতভম্ব হয়েছে। অশোকবাবু ওদের এমন কাণ্ডে হেসে ওঠেন। জয়দেব বাবু হাসি মুখে বলেন, অনির্বাণ যখন এটাই চায় তাহলে তাই হোক। অন্ধকার হাতরে একটু আলোর ঝলক চোখে মুখে পড়তেই বর্ষা দেখতে পায় অনির্বাণকে। অনির্বাণ সামনের দিকে হেঁটে চলেছে, আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। বর্ষা হাঁটার গতিবেগ বাড়ায়, কয়েক কদম যেতে আবার দেখতে পায় অনির্বাণকে। এবার বর্ষা ডেকে ওঠে, অনির্বাণ, অনির্বাণ শুনছো? দাঁড়াও। অনির্বাণ দাঁড়িয়ে পড়ে, পেছনে ফিরে বর্ষার দিকে তাকায়। সে চাহনি দেখে বর্ষার কদম থমকে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না, মাথা নিচু করে দৃষ্টি সরিয়ে নেয়। আর তখনই কানে আসে অনির্বাণের গভীর প্রখর স্বর, আমাকে ডাকছো কেন বর্ষা? অনির্বাণের মুখে বর্ষা সম্বোধনে আকস্মিক চমকে ওঠে বর্ষা। হাতরে খুঁজে বেড়ায় চিরপরিচিত কণ্ঠে বৃষ্টির স্নাত নামটা, কিন্তু পায় না। বর্ষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনির্বাণ পেছন ফিরে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য সামনে কদম ফেলতেই বর্ষা ডেকে ওঠে, অনির্বাণ। অনির্বাণের পা ঝোড়া দাঁড়িয়ে যায় সাথে সাথে। বর্ষার দিকে ফিরে বলে, কি হয়েছে? এমন প্রশ্নে হকচকিয়ে যায় বর্ষা, কথা খুঁজে পায় না, শুধু বিড়বিড় করে বলে ওঠে, আপনি যাবেন না, আপনাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। অথচ অনির্বাণ কথাগুলো শুনে এক পা করে পেছাতে পেছাতে অন্ধকারে মিলিয়ে যায়। বর্ষা করুণ নজরে তাকায়। বর্ষা করুণ নজরে দেখে দৌড়ে ধরতে চায় অনির্বাণকে, কিন্তু ততক্ষণে অনির্বাণ বর্ষার ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। বর্ষা ফুপিয়ে বলে ওঠে, আমি মারা যাচ্ছি অনির্বাণ, আপনি আমাকে বাঁচান। বর্ষা কথাগুলো বলতে বলতে দেখে ওর চারপাশ অন্ধকার হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেউ কোথাও নেই। প্রচন্ড ভয়ে শরীর ঘেমে উঠেছে। তীব্র অস্থিরতা নিয়ে জোরে চিৎকার দিতেই বর্ষার ঘুম ভেঙে যায়। চোখ মেলে নিজেকে ধাতস্থ করতে বেশ কিছুটা সময় নেয় বর্ষা। হাতটা সরাতে দিতেই তীব্র ব্যথা অনুভব থেকে পাশ ফিরে হাতের দিকে তাকাতেই দেখতে পায় ক্যানোলা লাগানো হয়েছে ওর হাতে। মস্তিষ্কের নিউরনে খবরটা পৌঁছাতেই সচল হয়ে যায় সব কার্যক্ষমতা। চারপাশে চোখ বুলিয়ে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। বর্ষার মাথার কাছে একজন নার্স বসেছিল অনির্বাণের কথা মতো। তার কাজ ছিল বর্ষার ঘুম ভাঙলে যেন খবর দেয় দ্রুত। বর্ষাকে হঠাৎ চিৎকার করে উঠতে দেখে নার্সটা চমকে ওঠে। তড়িৎ বেগে টুল থেকে উঠে বর্ষার কাছে ছুটে যায়। তারপর মোলায়েম স্বরে বলে ওঠে, ম্যাম উত্তেজিত হবেন না, একটু শান্ত হন, আমি এক্ষুনি আপনার বাড়ির লোকজনকে ডাকছি। কথাটা শেষ করে নার্সটা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। বর্ষা সেই দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে ও এখানে কেন। যখন সবকিছু মনে পড়ে যায় তখনই আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, আমি কি মরে যাইনি, বেঁচে আছি। কেন বেঁচে গেলাম ভগবান? এই জীবন থাকার থেকে তো মরে যাওয়া শ্রেয় ছিল। কথাগুলো বলতে বলতে বর্ষার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে উষ্ণ নোনাজল। হঠাৎ কেবিনে কারোর আসার পদশব্দে বর্ষা দরজার দিকে তাকায়। দেখে মা বাবা আর ভাইকে আসতে। ও সেই দিক থেকে দৃষ্টি সরিয়ে চোখ জোড়া ধীরে ধীরে বন্ধ করে নেয়। উর্মিলা দেবী মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেয়েটা তার পড়তে পড়তে বেঁচেছে, এখন আর তিনি কোনো উত্তেজিত হয়ে যাওয়ার কথা বলবেন না। এমনকি জয়দেব বাবুকে বলেছেন তিনিও যেন কোনো কথা না বলে, যা কথা হবে বাড়ি ফিরে। বর্ষা দিদিকে ডেকে বলল। বর্ষা ভাইয়ের কথা শুনে চোখ খুলে তাকায়, তারপর মৃদু হেসে মাথা নাড়ে। বর্ষা দিদির করুণ শুকনো মুখটা দেখে কেঁদে ফেলে। ছেলেকে এইভাবে কাঁদতে দেখে উর্মিলা দেবী আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কেঁদে ওঠেন। তারপর জড়ানো গলায় জিজ্ঞাসা করেন, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো হয়ে গিয়েছিল তোর কাছে যে এই পদক্ষেপ নিলি তুই? জয়দেব বাবু এবার মুখটা খুলতে বাধ্য হলেন। উনি ভেবেছিলেন যে কিচ্ছু বলবেন না, কিন্তু একটা কথা উনি না বলেও থাকতে পারছেন না। তাই নিজের গলাটা ছিঁড়ে একটু পরিষ্কার করে নিলেন। তবুও কণ্ঠস্বর কাঁদছে তার। কিছু বলতে গেলে নিজের কম্পিত কণ্ঠে বলে ওঠেন, মানছি আমরা ভুল করেছি, তোর কথা আমাদের শোনা উচিত ছিল, শুনিনি। নিজের কথার খেলাপ করা পছন্দ করি না বলে তোকে গুরুত্ব দেনি, তাই বলে তুই এই স্টেপ নিবি? তুই তো বাড়ি ছেড়ে চলে যেতে পারতিস, বিয়ে করতে পারতিস পছন্দের মানুষকে। আমরা বাবা মা কতদিন তোর উপরে রেগে থাকতাম, এক না একদিন ঠিকই মেনে নিতাম।
মেনে নিতে বাধ্য হতাম তোর ভালোবাসার কাছে, তাই বলে এই কাজটা তুই কি করে করতে পারলি? বিষটা খাওয়ার সময় এই বাবার মুখটা কি একবার তোর চোখের সামনে ভাসিনি? মা ভাইয়ের কথাও কি একটিবারের জন্য মনে হয়নি? এতটা স্বার্থপর তুই? কি ভেবেছিলি সারা জীবন বাবা মা ভাইকে কাঁদিয়ে কষ্টের মধ্যে রেখে দিয়ে তুই নিশ্চিত মনে চলে যাবি আমাদের ধরাছোঁয়ার বাইরে? কথাগুলো বলতে বলতে জয়দেব বাবু আবেগপ্রবণ হয়ে পড়েন। কথাগুলো বলার সময় কখন চোখের জলে উনার গাল ভিজে উঠেছে সে খেয়াল উনার নেই। চশমা খুলে চোখ মুছে আবার চশমাটা পরে নেন জয়দেব বাবু। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন উর্মিলা দেবীর 2 চোখ জলে ভিজে উঠেছে, বর্ষকটা পেট ধরে ফুপাচ্ছে। জয়দেব বাবুর দৃষ্টি নরম হয়ে আসে, কয়েক কদম এগিয়ে গিয়ে পেয়ের দিকে তাকায়, ক্যানোলা লাগানো হাতটা আলতো করে ছুঁয়ে দিয়ে জিজ্ঞাসা করে ওঠে, এখন কি একটু ভালো লাগছে মা? বাবাকে এইভাবে দেখে বর্ষার ভেতরটা দুবড়ে মুচড়ে ওঠে। বুঝতে পারে ও জীবনের চরম ভুলটাই করে ফেলেছে। ভগবান হয়তো এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। মেয়েকে কাঁদতে দেখে জয়দেব বাবু চোখের জল বুঝিয়ে দেন, তবু আবার ডোডা জল গড়িয়ে পড়ে বর্ষার গালবে, ভিজিয়ে দিয়ে যায় ওই চিবুক। জয়দেব বাবু এবার উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, খুব কি বেশি কষ্ট হচ্ছে বৃষ্টি স্নাতা? বর্ষা চৌকিতে তাকায় বাবার দিকে। বৃষ্টি স্নাতা নামটা বাবার মুখে শুনে মনে শান্তি অনুভব করে। মাথা নেড়ে ধীর নমনীয় কণ্ঠে বলে ওঠে, কষ্ট হচ্ছে না বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিও। জয়দেব বাবু বর্ষার মাথাটা বুকে ঝাপটে ধরে বলে ওঠেন, আমাকেও ক্ষমা করে দিস মা, তোর আগে কোনো কিছু না, তুই সবার আগে, তোর সুখ সবার আগে। এতটা বুঝদার হয়ে বোকার মতো কাজটা কি করে করতে পারলি তুই? বউয়ের কথা শেষ হতেই উদয় বলে, একসময় আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছিলিস তুই, আর আজ তুইও সেই একই ভুলটা করেছিস। চোখের জল বুঝে সৌমি বলে, রাগারাগি করতে চাই না, তবে তোকে এর উচিত শিক্ষা দেব, তার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠ। রোহন বর্ষার মাথায় আলতো ঝড় মেরে পড়ল, তুই জানিস না মরে গেলে তুই কি কি মিস করতিস? অভি রাগ দেখিয়ে বলে ওঠে, এই ছাড় তো এসব কথা, এখন চল আমরা ফিরে যাই। ও ভালো আছে, বেঁচে গেছে, চল এবার। বর্ষে যদি মনে করিস আমার মারবি তাহলে আমাদের জানাস একবার, কেন বলতো? তখন আর ওইভাবে ছোট ছোট আসবো না। তটি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ তাই তো, ও কি আমাদের যে এরকম খবর শুনে আমরা ছুটতে ছুটতে আসবো। বাবা বা ভাই চলে যেতে কেবিনে হুড়মুড় করে ঢুকে হুল্লোর বহলের সবাই। এসে কাঁদতে কাঁদতে সবাই অভিযোগ তুলে ধরে বর্ষার কাছে। বর্ষা সবকিছু মাথা নিচু করে শোনে, সবার অভিযোগ মাথা পেতে নেয়। ওর যে আজ কিচ্ছু বলার নেই। ও সবাইকে তাড়া লাগিয়ে বলে, হ্যাঁ চল চল, ও ভালো আছে দেখে নিয়েছি, এখন চল। ওর কিছু বলার নেই আমাদেরকে, দেখছিস না কেমন মুখে কুলু পেটে আছে। বউয়ের কথায় সবাই সম্মতি দিয়ে বেরিয়ে যেতে নিলেই বর্ষা ওর দুর্বল কণ্ঠে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দে তোরা, প্লিজ। কথাটা শুনে সবাই দাঁড়িয়ে যায়, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে বর্ষার দিকে। বর্ষা ফুপিয়ে কেঁদে ওঠে, কথা বলতে কষ্ট হয়, তবু ধীরে ধীরে বলে ওঠে, বিশ্বাস কর তোরা, পরিস্থিতি এমন ছিল যে আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না, বেঁচে থাকতে কষ্ট হচ্ছিল খুব, তাই। কথাগুলো বলতে বলতে থেমে যায় বর্ষা। বা হাত দিয়ে চোখের জলটা মুছে সামনে তাকাতেই দেখতে পায় 6 জোড়া চোখ ওর দিকেই তাকিয়ে আছে করুণ নজরে। ও কিছু বলতে যাবে, তার আগে ওরা দৌড়ে ওর কাছে চলে আসে, তারপর হুড়মুড় করে আলতোভাবে ঝাঁপিয়ে পড়ে ওর উপর। বর্ষা কান্নার মাঝেও হেসে ওঠে। বউ তো কাঁদতে কাঁদতে বলল, তুই যে এতটা কষ্টে ছিলিস সেটা আমাদের কাছে শেয়ার করিসনি কেন? আমরা হুল্লোর মহলের সবাই কি তোর কাছে পর হয়ে গিয়েছিলাম? আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি করে থাকতাম? আমাদের হুল্লোর মহলের কি হতো? বর্ষা কোনো কথা খুঁজে পায় না, শুধু বলে, সরি রে, এবারের মতো ক্ষমা করে দে তোরা। ওদের কথা বলার মাঝে কেবিনে প্রবেশ করে জয়াদেবী, তিতা আর অশোক বাবু। স্পেশাল কেবিন বলে নার্স এত জনকে কিছুটা সময়ের জন্য অ্যালাউ করেছে। এই তোরা কি করছিস বর্ষাকে ঘিরে? হঠাৎ জয়াদেবীর গলার আওয়াজ শুনে হুল্লোর বহলের সবাই বর্ষার কাছ থেকে সরে দাঁড়ায়। পেছন ফিরে ওদের 3 জনকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই সাইডে সরে যায়। তিতা দ্রুত গতিতে এগিয়ে যায় বর্ষার কাছে, তারপর ভালো বদ্ধ জিজ্ঞেস করে। রোহন 2টো টুল এগিয়ে দেয় অশোকবাবু আর জয়াদেবীর সামনে। দিতা সরে যেতে অশোকবাবু বর্ষার কাছে যায়, টুলে বসে বলে ওঠে, জানতে চাইবো না কেন এমন করছো তুমি? কি পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছো? শুধু এইটুকু বলবে,
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, মনকে শান্ত রাখো। অশোকবাবুর কথা শেষ হতেই জয়াদেবী বর্ষার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠেন, এরকম পাগলামি কেউ করে? এখন অসুস্থ আর হসপিটালে আছিস বলে কানটা টানলাম না। আজ বিকালে ছুটি দিয়ে দেবে তোকে, তারপর বাড়ি ফিরে 2 দিন টানা রেস্ট নিবি। তারপর কিন্তু আবার 3-4 দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে।